শিক্ষার্থী সহ সবাইকে অনেক অনেক ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার 2016। শিক্ষার্থীরা, দূরপাঠে এটাই কিন্তু আমাদের এবছরের প্রথম দূরপাঠ। আমরা সবাই জানি দূরপাঠ কি, তারপর ছোট করে একটু বলে দিতে চাই। দূরপাঠ হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে ঘরে বসে আপনি বিভিন্ন বিষয় শিখবার মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারেন। এটাই আমাদের প্রত্যাশা, প্রচেষ্টা। দূরপাঠের সাথে আমাদের অনেকটা পথ আপনারা পাড়ি দিয়েছেন, আশা করি সামনেরও অনেক পথ পাড়ি দেওয়া বাকি আছে। সাথেই থাকবেন আশা করি। আরও একবার শিক্ষার্থী সহ সবাইকে আমন্ত্রণ এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনার দিনরাত 24 ঘন্টার সঙ্গী দেশ টিভিতে এই সপ্তাহের, এই বছরের প্রথম দূরপাঠ। শিক্ষার্থীরা, দূরপাঠে আমাদের কোর্স চলছে শীতের পিঠা তৈরি এবং আমাদের আজকের বিষয় হচ্ছে নকশি পিঠা তৈরি। দর্শকরা, আপনারা একদম নিশ্চয় রেডি হয়ে আছেন। আমাদের সাথে আছেন বিষয় বিশেষজ্ঞ, রংধনু একাডেমির পরিচালক সুলতানা পপি। চাইলে আমাদের কাছে ফোন করতে পারেন 833-2509 এবং 833-2754। আবারও বলছি 833-2509 এবং 833-2754 এই নম্বর দুটোতে। চাইলে আপনারা আমাদের কাছে SMS করতে পারেন। মোবাইলের রাইট অপশনে গিয়ে লিখুন ডিপি, এরপর স্পেস দিয়ে আপনার নাম, তারপরে প্রশ্ন, তারপরে এটি পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। এছাড়াও আপনারা চাইলে আমাদের কাছে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেস durpat@desh.tv। আমাদের এই বছরের প্রথম ক্লাস আমরা শুরু করছি। স্বাগত, শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আজ আমরা দেখব নকশি পিঠা তৈরি। জি, আমাদের আসলে নকশি পিঠা অনেকেরই চাহিদা ছিল, বা নকশি পিঠাটা আমরা এই বছর আসলে দেখাইনি যে কিভাবে নকশি পিঠা করা যায়। আজকে আমরা নকশি পিঠা তৈরি করব। নকশি পিঠা কোন কোন অঞ্চলে নকশি পিঠা বলে, আবার কোন বিশেষ কোন জায়গায় এটাকে দই বিরিয়ানি পিঠা বলে, বা দো ভাজা পিঠা বলে। আসলে নকশি পিঠাটা দুইবার করে ভাজতে হয়, যার কারণে দই বিরিয়ানি হয়েছে বা দো ভাজা হয়েছে, নকশি পিঠা বা ফুল পিঠা আমরা বিভিন্ন নামে এটা আমরা বিভিন্ন নামে এটাকে চিনি। জি, আমরা আজকে নকশি পিঠা করব। নকশি পিঠা করার জন্য আমাদের মূল যে উপকরণ সেটা হচ্ছে চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া আর তেল ছাড়া কিন্তু আমাদের আর কিছুই লাগবে না নকশি পিঠা তৈরি করার জন্য। দর্শক, আমরা নকশি পিঠা তৈরি করার জন্য চাউলের গুঁড়াটা খুব ভালো করে সিদ্ধ করে নিব। আমি 1 কাপ চাউলের গুঁড়া নিলে 1/4 কাপ পানি নিব, যদি শুকনা চালের গুঁড়া হয়। 1/4 কাপ পানির মধ্যে সামান্য পরিমাণে লবণ দিব, দিয়ে পানিটা যখন খুব ভালো বলক আসবে তখন চাউলের গুঁড়াটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে আমরা ওই চাউলের গুঁড়াটা গরম অবস্থায় মেখে খুব ভালোভাবে নরম করে মেখে নিয়ে আমরা পিঠাটা তৈরি করব। তবে অনেক জায়গায় এই পিঠাটা তৈরি করার জন্য এইভাবে সিদ্ধ করে না, সিদ্ধর পদ্ধতিটা একটু ভিন্ন। যেমন অঞ্চল ভেদে নামও ভিন্ন এবং পদ্ধতিটাও ভিন্ন। নরসিংদী অঞ্চলে ওখানে যখন করে তখন চাউলের গুঁড়াটাকে কাঁচা পানি দিয়েই মেখে নেয়, মেখে একটা গোলা করে। এরকম একটা গোলা যখন হয়ে যায় সেই গোলাটাকে পাতিল ভরে পানি দেয়, সেই পানিটা যখন ফুটে ওঠে ওটার ভিতরে গোলাটা ছেড়ে দেয়, গোল একটা দলা ছেড়ে দেয়। তখন অনেকক্ষণ যাবত ওটাকে সিদ্ধ করে। সিদ্ধ করার পরে ভিতরে সিদ্ধ হয়ে যায়, তখন ওই গোলাটা উঠাই নিয়ে এসে হাতে মেখে আবার টাই করে নেয়। আমরা যেটা পানিতে সিদ্ধ করে নরমাল পানিতে দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিছি, ওটাকেই আগে কাঁচা আটাকে মেখে নেওয়ার পরে সিদ্ধটা পরে করে। জি, তো দুইভাবেই সিদ্ধ করে নেওয়া যায়। তবে গোল্লা করে সিদ্ধ করে নিলে ওটা সিদ্ধটা বেশ ভালো হয়, পিঠাটা কাটতে সুবিধা হয়। কোনো ভিন্নতা আছে? হ্যাঁ, ক্রিসপির ব্যাপারটা একটু থাকে। খুব ভালো যখন সিদ্ধ হবে এবং মাখানো হবে তখন পিঠাটা কিন্তু এই পিঠাটা কিন্তু শক্ত মচমচা টাইপের, অনেকটা মুড়ির মতো। মুড়ির মতো যখন এটা কোন কোন অঞ্চলে বা কারো হাতে দেখা যায় যে একটু শক্ত চিটচিটা হয়ে যায়, মুড়ির মতো হয় না। মাখানো এবং সিদ্ধর উপরই নির্ভর করে যে কতটা ক্রিসপি হবে। আমরা দুটো পদ্ধতি আমরা দেখলাম কিভাবে আমরা সিদ্ধ করতে পারি, শিখলাম আমরা। আমরা এখানে চাউলের গুঁড়োটাকে সিদ্ধ করে নিয়ে আসছি। মানে এখানে আমরা যে 1 কাপ চালের গুঁড়ো বলেছিলাম সেটা এখানে 1 কাপ না, এখানে 2 কাপ পরিমাণ, 2 কাপের মতো আছে। ঠিক আছে, 2 কাপ মতো আছে। আমি এটাকে সিদ্ধ করে নিয়ে আসছি।
তারপর আমি যদি সিদ্ধ করে মেখে রাখি, যখন কাজ করব তখন কিন্তু আমাকে আবারও মেখে নিতে হবে। যদি ভালো করে মেখে না নেই তাহলে পিঠাটা কাটা যাবে না এবং মসৃণ হবে না, ফেটে ফেটে যাবে, দেখতে ভালো লাগবে না। এজন্য আমরা আবারও ভালো করে মেখে নিব। এবং অনেক সময় চাউলের গুঁড়া সিদ্ধ করাটা রেখে দিলে একটু কিন্তু শক্ত হয়ে যায়, তখন কিন্তু পানি লাগলে আবারও একটু পানি দিয়ে আমরা মেখে নিতে হবে। তো আমরা এটাকে মেখে নেই। সেই ক্ষেত্রে কোনো তেল ব্যবহার করবার প্রয়োজন নেই? হ্যাঁ, তেল আমরা যখন নকশাটা করব তখন আমরা তেল ব্যবহার করব। ঠিক আছে, কিন্তু মাখবার ক্ষেত্রে কোনো তেল ব্যবহার আমরা করব না। আমি একটু পানি নিয়ে নিব। কিছুক্ষণ আগে যদি আমাদের করা থাকে তাহলে আমরা একটু মেখে নিব প্রথমে, কিন্তু যদি আমরা সাথে সাথে করি তাহলে তো আমরা মেখে নিতে হবে না, সঙ্গে সঙ্গে কড়াটা দিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে। আর এখানে আমরা যেহেতু বেশ 2-1 ঘন্টা আগে আমাদের সিদ্ধ করা, একটু মেখে নিয়ে আমাদের কাজটা করতে হবে। আর মাখানোটাও দর্শক বুঝবে যে কিভাবে কতটা নরম হবে, কতটুকু মাখাতে হবে। এটা কিন্তু একটু শক্ত আছে, যার কারণে কোনো সমস্যা নেই, আমরা চাইলে সাথে সাথে করেও আমরা করতে পারি পিঠাটা, আবার আমরা কিছুক্ষণ রেখে দিয়েও করতে পারি। আমি যদি চাই যে আজকে আমি আটাটা সিদ্ধ করেছি, আমি এখন হয়তো পিঠা বানানোর প্রস্তুতি নিয়েই আমি সিদ্ধ করলাম, কিন্তু আমার যে কোনো কারণে পিঠাটা তৈরি করা সম্ভব হলো না, তখন এই সিদ্ধ করা আটাটাকে আমরা পলিতে করে খুব ভালো করে মেখে পলি করে আমরা ফ্রিজে রেখে দিতে পারবো, বা এয়ারটাইট যে কোনো বক্সে রেখে দিব। পরের দিন বের করেও আমি কাজ করতে পারবো। মানে সেটা কি একদিনের ব্যবধানে কাজ করতে পারবো না আমরা 2-3 দিন রাখতে পারবো? 2-3 দিন না রাখাই ভালো, একদিন বা আগের দিন করে আমরা পরের দিন করবো, এরকম। ঠিক আছে। আর আমরা যদি চাই যে না আমি শুধু সিদ্ধ করার পরেই আমি মাখি নেই, একদম ঝুরঝুর অবস্থায় থাকবে, তখনও যদি আমি রেখে দিতে চাই তাহলে সেটাও রেখে দেওয়া সম্ভব। আর মাখবো না আমরা, ওটাকে পরে আমি একটু মাইক্রোওভেনে 30 সেকেন্ড গরম দিয়ে নিলে সিদ্ধ করলে যেরকম ওরকমই হয়ে যাবে। গরম হয়ে উঠলে তারপরে আমি মেখে কাজ করব। ঠিক আছে। আমরা অনেক রকম ভাবেই শুনলাম যে অনেক ভাবেই করা যায়, সিদ্ধটাও আমরা দুভাবে করতে পারি এবং প্রিজার্ভের ক্ষেত্রে আমরা বিভিন্নতা আমাদের আছে। আবার অনেক সময় পিঠা বানাতে বানাতে দেখা যায় যে আর ভালো লাগছে না, তখন আমরা রেখে দিতে পারি, যে আবার ভাববো যে না এটা রেখে দিলে আমাদের পিঠাটা হবে না, তা কিন্তু না। ঠিক আছে। আমাদের আটাটা বেশ মাখানো হয়ে গেছে, এবার এটা দিয়ে আমরা পিঠা তৈরি করব। হাত দিয়ে খুব ভালো মতো ময়ান করতে হবে। আমরা যখন পিঠা তৈরি করব প্রথমে আমাকে মাথায় রাখতে হবে যে আমি কত বড় পিঠাটা করব, সাইজটা কি হবে, খুব ছোট হবে না খুব বড় হবে, সেই সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু এই আটাটা নিতে হবে, গোলটা নিতে হবে, যে আমি যেরকম সাইজ করতে চাই তার উপরেই নির্ভর করে আমার আটাটা নিয়ে আমি গোল করে নিব। ঠিক আছে। এবং এই পিঠাটা যখন বানানো হবে 2-3 জনে মিলে বানালে ভালো হয়। আচ্ছা। একজনে নকশা করবে, একজনে বেলে দিবে, আরেকজনে সাইড কাটবে, একজনে ভাজবে, এরকম। তাহলে পিঠাটা দ্রুত বানানো সম্ভব। তাহলে এটা খুব উৎসবমুখর একটা পিঠা বলা যায়। আর একজন বানাতে গেলে দেখা যায় যে কষ্টটা একটু বেশি হয়ে যায় কি? জি। আচ্ছা আচ্ছা, আমরা চাউলের গুঁড়া দিয়ে বেলতে পারি, তবে না বেলাই ভালো। আমি তেল দিয়ে বেলবো, তেল দিয়ে বেলে নিলে আমার পিঠাটা নকশা করতে সুবিধা হবে। আমরা একটু অল্প তেল নেব। ঠিক আছে। এবং পিঠাটা আমরা যখন রুটিটা করব, রুটিটা করার সময় লক্ষ্য রাখতে হবে যে যে গোল রুটিটা তৈরি হবে একটু মোটা পুরু, সেই রুটিটা যেন এক পাশে চিকন বা পাতলা না হয়ে যায় আর এক পাশে ভারী না হয়ে যায়, এই জিনিসটাও লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ সব দিক সমান রাখতে হবে, চেষ্টা করব। আমরা এখানে মিডিয়াম সাইজের একটা পিঠা তৈরি করব, যার কারণে এরকম পুরুত্ব আমি নিয়েছি। এই পুরুত্বের ভিতরে আমি ডিজাইনটা করব। তবে আমরা যখন কাজ করব, যে আমি ডিজাইন করার সময়
নকশি পিঠা করার সময় আমরা যে বেলনিটা সমান বেলনিটা নিলে ভালো হয়, তাহলে কোনো দাগ পড়বে না। আর যদি আমরা সমানটা না নেই তাহলে আমরা অপর পাশটায় আমরা কাজ করব। এবং নকশা কাটার আগে আমাদের তেল দিয়ে নিতে হবে। তেলটা দিয়ে আমরা তেল মেখে নিব। মাখার পরে আমরা ডিজাইনটা করব। ডিজাইনটা করার জন্য আমাদের চিরুনি দরকার হবে, বা যে কোনো খেজুরের কাটা, 2টা 3টা খেজুরের কাটা একসঙ্গে করে আমাদের প্রয়োজন হবে। মানে চোখা কিছু শার্প কিছু আমাদের প্রয়োজন হবে, তাই তো? এরকম খেজুর কাটা আমাদের প্রয়োজন হবে। আর কেউ যদি, আমি বলছি আমরা যারা শহরে আছি, যদি আমরা এটা না পাই তাহলে আমি বলে দিব। আচ্ছা, খেজুরের কাটা প্রয়োজন। আমার যদি খেজুরের কাটা ঘরে না থাকে তাহলে আমরা যে সুই দিয়ে কাপড় সেলাই করি তার মধ্যে মোটা যে লেপ তোষক সেলাই করে, যেটা বাঁশ সুই বলে, ওই সুইটা দিয়ে আমি করতে পারবো। তাছাড়া আমি করতে পারবো কুশি কাটা দিয়েও করা সম্ভব। কুশি কাটার কাজ যারা করে সেটা দিয়েও করা সম্ভব, বা শাসলিক কাঠি, সেটা দিয়েও কিছু ডিজাইন তোলা যাবে। আর নকশা আঁকার জন্য লাগবে আমাদের চিরুনি। নতুন চিরুনি কিনে নিব আমরা, কিনে সেটাকে এভাবে কেটে নিব। আমি কয়েক দাগের ডিজাইনটা করব, সেই অনুযায়ী এরকম 2টা বা 3টা এরকম আমরা কেটে নিব। এবং সাইড কাটার জন্য আমাদের এরকম একটা টিন লাগবে, যেটা আমরা জর্দার কৌটা থেকে নিতে পারি। আচ্ছা, যারা জর্দা খায় তাদের জর্দার কৌটাটাকে কেটে নিয়ে এরকম করে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পরে আমরা এই টিনটা দিয়ে কাজ করব। এক পাশটা এরকম থাকবে, মানে এক পাশটা একটু বড় আছে, এক পাশটা একটু ছোট, একটু সামনের দিকটা ভি শেপ করা। ঠিক আছে। এবং ভি এর ভিতরেও কিন্তু একটা জায়গায় কিন্তু একটু কিছুটা দূরে এসে আরেকটা ভি, হালকা ভি, এটা দিলে হবে কি, সাইডটা যখন কাটা হবে তার ভিতরে একটা সুন্দর নকশা চলে আসবে। ঠিক আছে, এই ডিজাইনটা দেওয়াতে। এবং আমরা যখন কাজ করব তখন আরো ভালো মতো বুঝতে পারবো। ঠিক আছে। এবার আমরা পিঠার উপরে এখন বিষয়, আমি কি করব, এই পিঠায় কি নকশা আঁকবো, এটা কিন্তু যে পিঠাটা বানাবে সম্পূর্ণ তার মনের ব্যাপার যে সে কি নকশা করবে। তো আমরা প্রথমেই একটা চালতা ফুল ডিজাইন দেখে নেই যে চালতা ফুলটা কিভাবে করা যায়। আমি এখানে 3 দাঁতের যে চিরুনিটা ওটা নিলাম। আমি যখন এই যে নকশাটা করে নিয়ে আসবো, হালকা ভাবে প্রেস করব, খুব শক্ত ভাবে না বা একদমই আলতো করে না, একটু মাঝামাঝি চাপে। একজন কলার আছেন, একদম জি প্রথম বছরের প্রথম কলার তিনি। হ্যালো, মুখ শালা পিঠার উপকরণটা একটু জানতে চাইছিলাম। শিক্ষার্থী সাথে থাকুন, দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা পরবর্তীতে বলে দিব। আগে আমরা নকশি পিঠাটা দেখি, যেটা করছি আমরা হাতের কাজটা একটু সেরে নিই, তারপর আমরা বলছিলাম যে চালতা ফুল করব। চালতা ফুল করার জন্য শুধু আমি সাইডে একটা গোল দাগ দিয়ে নিলেই হবে। 3 দাগেরটা আমরা নিয়েছি। 3 দাগেরটা নিয়েছি। 3 দাগেরটা নেওয়ার পরে আমি গোল দাগটা করার পরে এবার সম্পূর্ণ আমার হাতেই করতে হবে কাজটা। আমি খেজুরের কাঁটাটা নিলাম। এই খেজুরের কাঁটাটা নেওয়ার আবার একটা পদ্ধতি আছে। আমরা সরাসরি খেজুর গাছ থেকে কাঁটা নিয়ে এসে সেটা দিয়ে কিন্তু ডিজাইনটা করতে পারবো না। খেজুর গাছ থেকে কাঁটা নিয়ে আসতে হবে, একটু শক্ত কাঁটা, এবং এটাকে গরম পানির ভিতরে আধা ঘন্টা ফুটাতে হবে। আধা ঘন্টা ফুটানোর পরে এটাকে শুকিয়ে আমরা রেখে দিব। সারা বছর এটা দিয়ে কাজ করা সম্ভব। আর আমরা যদি কাঁচা কাঁটা দিয়ে কাজ করতে চাই তখন যখন তখন ভেঙে যাবে, মানে প্রচুর কাঁটা লাগবে আমাদের কাজ করার জন্য। আমরা এখানে নকশাটা করার জন্য চালতা ফুলটা করব। আমি যে কোনো একটা জায়গা থেকে শুরু করব। করার পরে কাঁটাটাকে ঠিক এখানে আমি কাঁটা রেখে এভাবে উঠিয়ে নিয়ে আসলাম। এবং এই পিঠাটা করার সময় যে কোনো পাতলা সমান প্লেট বা পলির উপরে যদি করা হয় তাহলে পলিটা টেনে টেনে কাজ করা যায়। এখন আমরা যেহেতু পিড়ির উপর করছি, পিড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, সিস্টেম আছে অবশ্যই, একটু আমরা শিক্ষার্থীরা একটু ভালো মতো দেখিনি। আমরা এটা চালতা ফুলের ডিজাইনটা চলে আসছে। পাতার মতো একটু উঠে উঠে থাকবে। চালতা ফুলটা দেখা যায় না, একটার উপর একটা পাপড়ি চলে আসছে এবং ঠিক মাঝে মুখগুলো চলে আসে।
এবং আমার হাতেই কিন্তু ডিজাইনটা চলে আসবে দর্শক, কাটাতে কিন্তু কোনো ডিজাইন করে দিবে না, আমি হাত যেভাবে ঘোরাবো সেভাবে ডিজাইনটা হবে। আর নকশি পিঠাটা বেশি ক্রিস্পি খেতে হলে আমরা যে ডিজাইনগুলো করব সেই ডিজাইনগুলো অবশ্যই পাতলা ডিজাইন, সূক্ষ্ম ডিজাইন হতে হবে। আমি যদি ভারী ডিজাইন করি সেই পিঠাটা খেতে ভালো হবে না। মানে যতটুকু সিম্পল রাখা যায় সেরকম তো না, কারুকাজটা বেশি হবে, সূক্ষ্ম হবে, ভারী ভারী হবে না। আচ্ছা, থিকনেসটা বেশি হবে না। ঠিক আছে। যেন খাঁজ কাটা ভাবটা একটু বেশি থাকে। জি, ঠিক আছে। যত কারুকাজ হবে পিঠাটা তত খেতে মজা হবে। এই যে আমাদের তৈরি হয়ে গেল চালতা ফুল। এখন চালতা ফুলের ডিজাইনটা আমাদের হলো, কিন্তু সাইডটা কিন্তু হয়নি। সাইডটা এবার আমরা কেটে নিব। আমি সাইডটা যখন কাটবো এরকম আমি টিনটাকে নিয়ে এভাবে বসিয়ে বসিয়ে কাটবো। আমি যখন টিনটা বসাবো এভাবে বসানোর পর এভাবে টানবো না, কিন্তু আমি বসানোর পরে উপরে উঠিয়ে নিয়ে আসবো, অর্থাৎ এই উপরে উঠে আসবে। আমি যদি এভাবে টেনে টেনে করি তাহলে ডিজাইনটা সূক্ষ্ম হবে না। আচ্ছা, মানে বসিয়ে আমরা উঠিয়ে ফেলবো। জি, এবং এই কাটার ভিতরে আমি ছোট কাটা, বড় কাটা, সব রকমের কাটা কাটতে পারি। ঠিক আছে। আমরা খুব চমৎকার একটা নকশি পিঠা দেখছি, চালতা ফুলের, তাই তো? জি, এটা চালতা ফুলের একটা নকশি পিঠা। নকশি পিঠার ভিতরে আসলে সব ধরনের আমার প্রকৃতিতে যে ফুলগুলো আছে, ফুল পাতা, সেগুলোকেই আমি মনে ধারণ করার পরে ওটাকে ফুটিয়ে তোলা, যে আমি এটা কিভাবে এটার ভিতরে ফুটিয়ে তুলবো। সাইডটা আমরা মাঝে যাই করি না কেন, সাইডটা এরকমই হতে হবে। জি, এটাই নকশি পিঠার বৈশিষ্ট্য, যে সাইডগুলো এরকম হতে হবে। সেক্ষেত্রে এই কাটারটা আমাদের লাগবে। কাটারটা লাগবে, কাটারটা ছাড়া কিন্তু নকশি পিঠা করা সম্ভব না। ঠিক আছে। এবং অন্য কোনো কিছুতেই হয় না, এই টিনেরটাই হয়। এই টিন দিয়েই কাটারটা কেটে নিতে হয়। আমাদের চালতা ফুল তৈরি হয়ে গেল, এবং আমরা এই যে সাইডগুলো যত সূক্ষ্ম কাটবো পিঠা কিন্তু তত ক্রিস্পি হবে। আচ্ছা, এমনি ভাবে আমরা এই পিঠা করে কিন্তু রেখে দিব না, সঙ্গে সঙ্গে তেলে ছাড়বো। আমাদের সাথে একজন কলার আছেন। হ্যালো, 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 জি, শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। যদি বলতেন। শিক্ষার্থী যদি একটু কষ্ট করে আপনি আবারও প্রশ্নটা করতেন। আচ্ছা, শিক্ষার্থী লাইনটা কেটে গেছে। আমি আসলে প্রশ্নটা বুঝিনি। আমরা একটু প্রশ্নটা আমাদের বুঝতে অসুবিধা হয়েছে, তারপর আমি একটু ধরে ফেলেছি। আমরা কায়ের উপকরণটা একটু দেখব, মানে তিনি জানতে চাচ্ছেন। আচ্ছা, আমরা কায়ের উপকরণের জন্য এক কাপ চাউলের গুঁড়া, শুকনা চাউলের গুঁড়ার সঙ্গে 1.25 কাপ পানি নিব। 1.25 কাপ পানির মধ্যে লবণ দিব পরিমাণ মতো, হালকা লবণ হবে। যখন পানি আর লবণ ফুটে উঠবে তারপরে আমরা চাউলের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে খুব ভালো করে হাতে মাখবো। মাখার পরে যখন খুব সফট হয়ে যাবে তখন আমরা হাতে গোল গোল করে রুটি করব, মোটা রুটি, তার উপরে তেল দিয়ে আমরা ডিজাইন করব। তো এটা আমরা চালতা ফুলটা করলাম। চালতা ফুল করার পরে আমরা আরো কয়েকটা ডিজাইন দেখব, যেহেতু নকশি এই পিঠাটা বিভিন্ন ডিজাইনের হয়। আমরা একটা ডিজাইন দেখলাম, আমি আরো কয়েকটা ডিজাইন দেখাবো দর্শকদের উদ্দেশ্যে, যাতে দর্শকরা নিজেরাও ঘরে তৈরি করতে পারে। এবং বেলবার সময় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে সব দিকে যেন সমান সমান হয়, এক জায়গায় উঁচু বা এক জায়গায় নিচু এরকম হলে হবে না। এবং আমি পিঠাটা যতটুকুন সাইজের করব গোলাটাও ততটুকুন নিব। কিন্তু এটা নিজের উপর ডিপেন্ড করে তো, যে আমি কতটুকু বড় করতে চাই, ছোট বড়, ঠিক আছে। এবং এই পিঠাটার ভিতরেও কিন্তু আরেকটা কাজ করা যায়। আমরা যদি কোনো জন্মদিনের অনুষ্ঠানে একটা পিঠা করি, যার জন্মদিন
তার নাম লিখে করি সেটাও কিন্তু সম্ভব। বা যে কোনো পৌষ মেলা বা যে কোনো অনুষ্ঠানে আমরা পিঠা পার্বণে আমরা যে কোনো অনুষ্ঠানে হলুদে বিভিন্ন জায়গায় পিঠার ডালা যায়, সেখানে যদি এই নকশি পিঠা দিয়ে নামটা লিখে দেওয়া যায় সেটাও কিন্তু ভালো লাগে। একটা কুলার ভিতরে নাম লেখা নকশি পিঠাটা যাবে। ঠিক আছে, আমরা তো একটা ডিজাইন দেখলাম, যে আমরা কি একটু দেখবো নাম লেখাটা? আমরা সেক্ষেত্রে কি আমাদের কোনো ছাঁচের দরকার না? আছে? ছাঁচ না, এটা আমাকে হাতেই করতে হবে। আমরা কয়েকটা ডিজাইন দেখবো, তার ভিতরে নামটাও লেখা দেখবো আমরা। কিন্তু শুরুটাই কি হয় এরকম রাউন্ড একটা ডিজাইন দিয়ে? কি না, যে কোনো ডিজাইন করা যায়। আমি যেহেতু কয়েকটা ডিজাইন দেখাবো, এটা একটা চালতা ফুল কাটা দেখালাম, এটারই আরেকটা স্টাইল কিভাবে করা যায় আমি সেটা দেখাবো, বা অন্য ডিজাইনও আমি দেখাবো। তবে নকশি পিঠাগুলো বেশিরভাগই দেখা যায় যে গোল টাইপের হয়। এটা আমরা আরেকটা ডিজাইন করব, এটাকে আমরা সূর্যমুখীও বলতে পারি, তবে আমি সূর্যমুখীটা আরেকটু বড় করলে ভালো হবে। তারপর আমরা দেখি ছোট করে একটা সূর্যমুখী এভাবে একই নিয়মে উঠাতে হবে, কিন্তু সূর্যমুখী ফুলের মতো হবে। মানে ওটা উপর থেকে নিচের দিকে ছিল মুখগুলো, আর এটা আমরা বাহিরের দিকে। জি, সূর্যমুখীর পাপড়িগুলো যেমন মুখের বাহিরের দিকে ছড়ানো থাকে সেরকম। কিন্তু এই কাজটা করবার সময়, নকশাটা করবার সময় পুরোটা আমরা করব না, একদম যেন ছিঁড়ে না যায়। বাহিরের দিকটা এরকম হবে, পেছনের দিকটা থাকবে এরকম হবে। ভাজলে যাতে সব জায়গাটাই খুব ভালো ভাজা হয়, এবং আমরা যখন গুড়ের শিরায় দিব, শিরাটাও যাতে সব জায়গায় ভালোভাবে ঢুকে যায়। ঠিক আছে, আমরা কাজ করব একটা বিরতি থেকে ফিরে এসে। সেখানে আমরা একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এলাম, আমরা কাজে চলে যাই। আমরা দেখছিলাম নকশি পিঠা, আমরা একটা ডিজাইন দেখেছি, চারবার আমরা সূর্যমুখী ফুলটা দেখছি। ঠিক আছে, সূর্যমুখী ফুলের জন্য আমাদের কয়েকটা পাপড়ি কাটা হয়েছিল, এবার আমরা বাকি পাপড়িগুলো কেটে নিব। এবং বাকি পাপড়িগুলো যখন আমরা কাটবো, এই প্রথম দিকটা কিন্তু একটু দাবানো হবে, পরের দিকটা কিন্তু অতটা দাবানো না, অর্ধেক কেটে উঠবে। ঠিক আছে, এভাবে আমরা যখন একটু আমি ইন্টারাপ্ট করি, আমরা যে খেজুর কাটা ব্যবহার করছি এত ডিজাইনটা সুন্দর হচ্ছে, কিন্তু না, আমরা সুই দিয়ে বা শাসলিক দিয়ে করলেও হবে। একটু সরু শাসলিকটা বা টুথপিকটা ধরতে ছোট হয়ে যাবে, শাসলিক কাঠিটার ভিতরে যেটা একটু সরু সেটা দিয়ে বা সুইটা দিয়ে করলে হবে। ডিজাইনটা কি এরকমই হবে? এবং আমি কুশি কাটা দিয়ে করা সম্ভব বললাম। ঠিক আছে। আর খেজুর কাটা দিয়ে করলে সব থেকে বেশি ভালো। ঢাকায় যারা আছে তাদের জন্য সংসদ ভবনে প্রচুর খেজুর গাছ আছে, ওখান থেকে নিয়ে আসা সম্ভব। ঠিক আছে, আমরা জায়গাটাও শুনে নিলাম কোথায় খেজুর কাটা পাওয়া যায়। তবে অবশ্যই যেটা আমরা পদ্ধতিটা শুনছিলাম, আমরা কি একটু আবার শুনবো খেজুর কাটা সংরক্ষণটা? আমরা খেজুর কাটাটা পানি, অনেকগুলো খেজুর কাটা, যেটা একদম শক্ত খেজুর কাটা, যেটা বলে পোক্ত, যেটা কচিগুলো না, ওই খেজুর কাটাগুলো আমরা নিব। নেওয়ার পরে পানিতে আধা ঘন্টা ফুটাবো, ফুটানোর পরে ওই খেজুর কাটাগুলো আমরা শুকিয়ে রাখবো। শুকিয়ে আমি প্যাকেট করে রেখে দিলে আমি সারা বছরই কাজ করতে পারবো। এক সিজন থেকে আরেক সিজন পর্যন্ত পুরো মানে বছরই কাজ করা সম্ভব। ঠিক আছে, আমরা সূর্যমুখী ফুলটা দেখছিলাম। সূর্যমুখী ফুলের ভিতরে যেহেতু মাঝখানটা একটু দানা দানা বিচির মতো যেটা থাকে, সেটা আমরা এই চিরুনিটা দিয়ে এরকম ডিজাইনটা নিয়ে আসবো। দর্শক, যদি আমরা চাই যে একদমই ন্যাচারাল একটা ফুলের মতো করব, সেক্ষেত্রে আমরা ব্রাউন কালারের যেটা ফুড কালার থাকে সেটা একটা পিরিচে ঢেলে নিয়ে তার মধ্যে যদি আমি একটু চিরুনিটা চুবিয়ে নিয়ে করি, তাহলে মাঝখানটা পুরো ব্রাউন কালার চলে আসবে। ঠিক আছে, এমনি ভাবে আমরা মাঝে ডিজাইনটা করব। মাঝে ডিজাইনটা করার পরে আমি এটার ভিতরে আবার নকশা করে দিব এভাবে। মানে আমরা যে পাতাটা উঠিয়েছি সেটার মধ্যে আমরা একটু নকশা করছি আবার খেজুর কাটা দিয়ে। অর্থাৎ ফুলের পাপড়িগুলোর ভিতরে যে শিরাগুলো থাকে, সেই শিরাগুলো বোঝানোর জন্য আমরা
নকশাটা করছি। এবং নকশা করার সময় যদি পাপড়ির মাথাগুলো একদমই চোখা না থাকে সেক্ষেত্রে আমি আবারও কাটা দিয়ে একটু তুলে তুলে দিব। অনেক সময় কাজ করার সময় শুধুমাত্র দুটো বসে যেতে আঁচড় পারে। আমরা দিচ্ছি। জি, এভাবে আমরা আঁচড় দিয়ে দিয়ে নকশাটা করে নিব। আমি যদি কিন্তু চাই standard- একটা দিব তে একটাও কিন্তু আমি দিতে পারি। ঠিক আছে, কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ এটাই। এটাই ঠিক আছে। এরপরে আমরা এটার সাইডটাকেও আবার ডাবল পাপড়ি বোঝানোর জন্য বড় করে কেটে নিব এভাবে। এই একটা লেয়ারের পরে আরেকটা লেয়ার, মানে ঘন ঘন নয়, একটু গ্যাপ রেখে একটু গ্যাপ রেখে ওটার ভিতরেও আমাকে আবার নকশা করতে হবে। সেজন্য আমরা আগের বারেরটা একটু ঘন করেছিলাম, এবারটা একটু রেখে রেখে আমরা রেখে রেখে একটু বড় পাপড়ির মতো করে করব। এবং আমি যখন কাটাটা কাটছি এই কর্নারটা কিন্তু সমান রেখে আমি কাটছি যাতে পাপড়িটা বোঝা যায়। কিন্তু একদমই সোজা আমরা কিন্তু নিচ্ছি না, একটু একটু বাঁকা করে। একটু স্লাইটলি আমরা কার্ভ করে নিচ্ছি। এরকম করার পরে আমরা যে 3 কাটার যে ইয়াটা আছে ওটা দিয়ে এই এভাবে আমরা হালকা একটু আবার হালকা প্রেস করে নকশা করে দিব, অর্থাৎ পাতার ভিতরে শিরাগুলো বোঝার জন্য। প্রকৃত অর্থেই যেন সূর্যমুখী ফুল মনে হয়, তাই তো? জি, এবং এই নকশি পিঠাটা মানে সম্ভবত একটু ফুলের উপরেই সম্ভবত ডিপেন্ড করে, তাই না? ফুলটা পুরোটাই ফুল নকশা, মানে অন্য আর কোনো নকশার চেয়ে ফুলের নকশাগুলো হয় বেশি। এভাবে আমরা একটা সূর্যমুখী করে ফেললাম। আমরা একটা সূর্যমুখী হলো, আমাদের একটা চালতা ফুল হলো। দুটো design এবার আমরা দেখেছি। পাতা বা অন্য কিছু, আমি শাপলা কিভাবে করা যায় আমি একটা শাপলা করে দেখাবো। ঠিক আছে। এবং যদি এই রকম সাইজটা করতে হয় তাহলে এই পরিমাণ গোলা আমাদের এই নিতে হবে। পরিমাণে গোলা নিতে ঠিক হবে। আছে। আমাদের সাথে আরেকজন আছেন ফোনে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। হ্যাপি নিউ ইয়ার আপু। হ্যাপি নিউ ইয়ার আপনাকেও। আপু, আমি যে পিঠাটা তৈরি করি, মানে করার পর যে একবার ভাজি, ভাজার পর আবার রেখে দেওয়ার পর যখন গুঁড়ে দেই, গুঁড়ে ভিজানোর পরে কিন্তু নরম হয়ে যায়, আমাদের ক্রিস্পি হয় না। কেন ক্রিস্পি হয় না যদি একটু বলতেন তাহলে। ভাজার পদ্ধতিটা বলবেন? যে আপনি যেভাবে বানাচ্ছেন এইভাবে বানিয়ে আমি বানানোর কথা বলিনি, ভাজার কথা বলেছি। মানে আমরা ভাজছি কিভাবে? একটু ময়দা দিয়ে ফেলেছিলাম, সেই জন্য এই জন্যই নরম। আচ্ছা, মনে হয় নরম হয়ে গেছে কিনা আমি জানি না। একটু যদি বলতেন। শিক্ষার্থী আমাদের সাথে থাকুন। কি জন্য ওনাটা ক্রিস্পি হচ্ছে না? দর্শক, আমার মানে যেটা মনে হচ্ছে, প্রথমত উনি ময়দা দিয়েছেন, এটার ভিতরে কোনো রকমের ময়দা যাবে না। ময়দা দেওয়ার কারণে নরম হয়ে গিয়েছেন হয়তোবা না, এটাই মানে কারণ। আর ভাজাটা আমাদের সঙ্গে থেকে জেনে নিবেন যে ভাজার নিয়মটা, ভাজাটা যদি ভালো না হয় তাহলে পিঠা ভালো হবে না। এবং ভাজার পরে শিরায় দেওয়ার পদ্ধতিটাও জেনে নিবেন দর্শক, আমরা পরবর্তীতে বলবো। ডিজাইনগুলো শেষ হওয়ার পরে আমাদের সঙ্গেই থাকুন। আমরা আরেকটা এটা আমরা শাপলা ফুল করব। তিন কাটার চিরুনি দিয়ে আমরা করছি। জি, তিন কাটা চিরুনির ভিতরেও কিন্তু আবার এক কাটাও ব্যবহার করা যায়, একটু বাঁকা করে ধরলে এক কাটা ব্যবহার করা Technically। জি, এভাবে আমি একটা শাপলা ফুলের ডিজাইন করে নিতে পারি। নেওয়ার পরে এটাকে আমি আরেকটা ডিজাইন দেখাবো।
নকশি কাঁথার বৈশিষ্ট্য তো অবশ্যই এরকম ডিজাইন করা থাকবে, নকশি করা থাকবে, নাহলে তো এটা হবেই না। কিন্তু কি যে এরকম উঠে থাকবার একটা ব্যাপার কি আছে? যতটা উঠে থাকবে মানে পিঠা যেটা সচরাচর গ্রাম অঞ্চলে বলা হয় যতটা চোখা পিঠা মানে করা যাবে, নকশি পিঠার বৈশিষ্ট্যটাই সেটা, যে একদম ডিজাইন গুলো খুব শার্প থাকতে হবে। ঠিক আছে, মানে শুধু এরকম দাগ দিয়ে আমি রেখে দিলাম না, তাহলে হবে না, তাহলে পাক্কন পিঠার মতো হয়ে যাবে। যে পাক্কন পিঠায় কিন্তু এরকম কোনো যে খুব শার্প হতে হবে তা না, তবে নকশি পিঠায় অবশ্যই শার্প হতে হবে। ঠিক আছে, আমাদের সাথে আরেকজন আছেন কলার। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ফেনী থেকে স্বপ্না বলতেছি। জি শিক্ষার্থী, আসলে যে কাইটা মানে এটা করছে এটার সাথে উপকরণটা কি দিচ্ছে আমি আসলে দেখি নাই, মিস করে দিচ্ছি। শিক্ষার্থী আমাদের সাথেই থাকুন। আমরা চাউলের গুঁড়া এবং পানি, লবণ এই তিনটা উপকরণ দিয়ে আমরা চাউলের গুঁড়াটাকে সিদ্ধ করে নিয়েছি। দর্শক যেভাবে চাউলের গুঁড়া রুটি করেন ওভাবেই সিদ্ধ করে নিয়ে আমরা খুব ভালো করে মেখে নিব। মাখার পরে আমরা এই পিঠাটা তৈরি করব। আর পরিমাপটা আমি বলে দিচ্ছি আবারও, 1.5 কাপ পানি নিব, শুকনা চাউলের গুঁড়া যদি 1 কাপ হয়, সঙ্গে পরিমাণ মতো লবণ নিয়ে নিব। আমরা দেখছিলাম শাপলা ফুল কিভাবে করব আমরা, মানে বেসটা করার পর কিন্তু আমরা একটু ডিজাইন করে দিচ্ছি, যে শার্পনেসের যে ব্যাপারটা আছে সেটা আমরা করছি। এবং প্রত্যেকটা পাপড়ি কিন্তু উপরের দিকে উঠে আসবে, বসা থাকবে না। বসানো পাপড়ি হলে নকশি পিঠা হবে না। যারা নতুন পিঠা করছেন তাদের জন্য কোনো টিপস আছে কি এই ডিজাইনটা করবার সময়? প্রথমেই তো তাদেরকে ভালো হবে না, তারা প্রথমেই 2-1টা আটার গোলা নিয়ে চেষ্টা করবে, ওটাকে খাওয়ার উদ্দেশ্যে না, চেষ্টা করতে করতে এক সময় ডিজাইনটা হাতে চলে আসবে। প্রথম অবস্থায় কারোই ভালো হয় না। এবং আমরা সেক্ষেত্রে আমরা হতাশ হব না, আমরা চেষ্টা করে যাব। আমাদের সঙ্গে যারা কাজ করেন হয়তো 1 বছর পিঠা দেখছে, তারপরেও কিন্তু ওরকম ডিজাইন আসে না। আমি একটা পিঠা যদি কাটি, আমার একটা পিঠা কাটতে 30 সেকেন্ড সময় লাগে। 30 সেকেন্ডে আমি একটা পিঠা তুলে ফেলতে পারি, কিন্তু একজনে দেখা যায় 1 ঘন্টা বসে একটা ডিজাইন তুলতে পারে না। তার জন্য সে হতাশ হবে না, ধৈর্য ধরে করবে, একটা সময় আমার মতো পারবে। অবশ্যই। এবং ইংলিশে একটা কথা আছে যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আমরা প্র্যাকটিস করে যাব, অবশ্যই হবে, তাই তো? জি, ধৈর্য ধরে। আচ্ছা, এবার আমরা এই শাপলা ফুলের উপরের অংশটা এভাবে সাইড করে কেটে নিব। এই যে এভাবে কাটার ভিতরে কিন্তু একটা নকশা চলে আসছে, এই ফুলটাকে বোঝাবার জন্য। দেখতেই পাচ্ছি খুবই নকশা বহুল একটা পিঠা, নকশি পিঠা। বাহ। এবং আমরা কিন্তু শুরুতে সাইড কাটবো না, আমাদের ভিতরে সম্পূর্ণ ডিজাইন হওয়ার পরে আমরা সাইডগুলো কেটে দিব। এই শাপলা ফুলের ক্ষেত্রেও কি আমরা কাটারটা ব্যবহার করব? কোন কাটার? আমরা যে টিনের কাটারটা ব্যবহার করছি। আমি যদি চাই করার জন্য আমি এই সাইডে করতে পারি, করব একটু। আর কেউ যদি না চান তাহলে নাও করতে পারে। নাও করতে পারেন। আমি এখানে একটু আলাদা করে বোঝানোর জন্য মাঝে কিছুটা অংশ বাদ দিয়ে দিব। আমাদের সাথে একজন কলার আছেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি গাজীপুর থেকে বাবলি বলছিলাম। জি শিক্ষার্থী, বলুন। আমরা করবো 1/2 কেজি চালে কতটুকু পরিমাণ পানি দিব, আর এটা কি সেদ্ধ চাল না আতপ চাল দিয়ে আমরা করবো? ঠিক আছে, ধন্যবাদ আপু। 1/2 কেজি চাউলের গুঁড়ার সঙ্গে আপনি 1/2 কেজি পানি নেবেন, তার থেকে একটু সামান্য বেশি নেবেন। আর এটা সিদ্ধ চাউলের গুঁড়া না, আতপ চাউলের গুঁড়া। তবে কিছু কিছু অঞ্চলে কিছুটা সিদ্ধ চাউলের গুঁড়া মিলিয়ে দেয়। আপনি যদি চান যে আপনি কিছুটা সিদ্ধ চাউলের গুঁড়া মিলিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনি যদি 1/2 কেজি চাউলের গুঁড়া নেন তাহলে আপনার ওখানে 200 গ্রাম বা 100 গ্রাম সিদ্ধ চালও মিলিয়ে দিতে পারেন। এভাবে আমরা শাপলা ফুল করব। বাহ, খুব চমৎকার। এবং ভাজার পর নিশ্চয়ই আরো বেশি চমৎকার হবে দেখতে। খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা 3টা ডিজাইন আমরা দেখে ফেললাম।
নকশি আমরা পিঠা। এবার আপনি বলেছিলেন যে আমরা যে কোনো একটা নামের নাম অক্ষর আমরা। দিয়ে দেখব, আমি একটা নামের অক্ষর করব। দূরপাঠ। ঠিক আছে। দূরপাঠ তো পুরাটা লিখবো না, আমরা একটা অক্ষর করি। শিক্ষার্থীরা আমরা কিন্তু ফুলের 3টা ডিজাইন দেখে নিয়েছি এবং আমরা এখন দেখব যে কিভাবে আমরা নাম তুলবো, তাই তো? জি। আমি কি বাংলায় করব না ইংলিশে করব? বাংলায় আমরা করি। জি। আমি যেহেতু নাম লিখবো, নামের ক্ষেত্রে আমি 3 কাটার কাটাটা নিচ্ছি, নেওয়ার পরে আমি দটা লিখবো। আমি যদি চাই যে বড় করব সেক্ষেত্রে কিন্তু আমি বড়ও করতে পারি, কিন্তু এই লেখাটা ডাবল, এই দাগটা ডাবল দিতে হবে। মানে আমার পিঠাটা যত বড় হবে লেখাটাও তত বড় হবে। লেখাটাও তত বড় হবে। ঠিক আছে। এভাবে নেওয়ার পরে আমি পিঠার এই যে বাড়তি অংশটাকে এভাবে কেটে দিব। মানে পুরো একটা অক্ষর বোঝাবার জন্য। জি। ঠিক আছে। শিক্ষার্থীরা আমরা দেখছি যে কিভাবে আমরা নামের উপরেও ডিজাইন করতে পারি, অক্ষরের উপর। এবং নকশি পিঠা করবার সময় আমাদের খেয়াল রাখতে হবে শার্পনেসের কথা, তাই তো? জি। ঠিক আছে। এভাবে আমরা ডিজাইন, আমি এই ডিজাইনটা করলাম, এটা ছাড়াও আমি অন্য ডিজাইনও করতে পারি, সেটাও আমরা দেখব। এরপরে আমি সাইডগুলোকে কাটবো। এখানে আমরা তো একটা অক্ষর লিখলাম, কেউ চাইলে কি কারো নাম সেটা কি লেখা সম্ভব? তখন বড় একটা রুটি করতে হবে, ঠিক আছে। বড় একটা রুটি করে, এবং মাত্রাটা থাকতে হবে পুরোটা। মাত্রা যদি না থাকে তাহলে কিন্তু পিঠাটার ধরে রাখবে না, সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আমাদের সাথে একজন ফোনে আছেন। হ্যালো। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জানতে চাচ্ছিলাম যে এই যে পিঠাগুলো করা হয়, এটার যে আমরা গুঁড়াটা করি, চালটা গুঁড়া করি মেশিনে, এটা কি চালটা কি ভিজিয়ে নিলে ভালো হয় না শুকনো গুঁড়ো করলে ভালো হবে, কোনটা? আরেকটা হচ্ছে যে পিঠা যখন আমরা মানে সিদ্ধ করি, আটা গুঁড়োটা সিদ্ধ করি, সেখানে কি একটু তেল দিলে ভালো হয় কিনা, এই দুটো প্রশ্ন। ঠিক আছে শিক্ষার্থী, সাথেই থাকুন। ধন্যবাদ। আমরা যখন চাউলের গুঁড়াটা ভিজিয়ে নিয়ে করি, ভিজিয়ে নিয়ে করলে সব থেকে বেশি ভালো হয়। তবে এখন ঢাকাতে দেখা যায় মেশিনগুলোতে ভিজানোর থেকে শুকনাটা করতে বেশি পছন্দ করে। দর্শক, আপনি যদি ওরকম সিস্টেম থাকে ভিজিয়ে নিয়ে করবেন, আর গ্রাম অঞ্চলে তো ডেকিতে করে নিলে আরো ভালো, তাহলে মসৃণতা ভালো হবে। আর একটা বললেন যেটা যে সিদ্ধ করার সময় তেল, এইটার সঙ্গে তেল দেওয়ার কোনো দরকার নেই। আমরা যখন অন্যান্য পিঠার কথা বলেছিলাম সেগুলোর ক্ষেত্রে আমরা তেল দিব, এটার ভিতরে তেল দিতে হবে না, এটা এমনিতেই পুরো ডোবা তেলে ভাজতে হবে, তেলের প্রয়োজন নেই। তেলের প্রয়োজন নেই, এবং এই ক্ষেত্রে আমাদের ডিজাইনটা হচ্ছে মেইন। আমরা নকশি পিঠা ডিজাইন করবার সময় একটু শার্পনেসের দিকে খেয়াল রাখবো, যেন একটু চোখা ভাবটা থাকে। আর আমরা যখন কাজ করব তখন তো তেল দিয়েই কাজ করব বেলবার সময়। জি, এভাবে আমরা প্রত্যেকটা ডিজাইন করে নিব। আমি নিচে রসুকারটাও রাখবো, যদি বড় রুটি হয় তাহলে রসুকারটা দিয়ে দিব, কিংবা আমি যদি দূরপাট, আমি যদি রটা রাখতে চাই পুরো একটার ভিতরে, তাহলে পুরো বড় একটা রুটি করে তার মধ্যে আমি ডিজাইন করে করতে পারি। আমরা যেমন একটা অক্ষর করেছি, কোনো নাম বা কিছু যদি আমরা লিখতে চাই তাহলে সেভাবেও সম্ভব শিক্ষার্থীরা, তাই তো? হ্যাঁ, কিন্তু রুটির সাইজটা আমাদের একটু বড় নিতে হবে। এবং আমাদের এখানে কাটার ভিতরে যে ময়দাগুলো, আটাগুলো চলে আসবে, সেগুলো বের করে নিয়ে কিন্তু আমরা আবারও পিঠার ভিতরে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে সেগুলো আমরা ফেলে দিব না। এবং
আমাদের মনে হয় সময় 5 মিনিটের মতো আছে। আচ্ছা, আমরা আরেকটা পিঠা দেখানোর পরে কিভাবে ভাজতে হবে ভাজার নিয়মটা আমরা বলে দিব। এবং ভাজার নিয়ম এবং আমরা শিরায় ডুবানোর নিয়মটা আমরা জানবো। আমরা একটু দ্রুত করি। এবং যতবার আমি কাইটা রেখে দেওয়ার পরে কিন্তু প্রতিবার গোলা করার সময় একটু ভালো মাখতে হবে, না মাখলে ফেটে যাবে, এই যে সাইড গুলো কিন্তু ফেটে যাবে। আমরা খুব দ্রুত একটা ডিজাইন দেখে নিই। আমরা বলছিলাম যে শুধু গোলই যে তা না, আমি গোল ছাড়াও বিভিন্ন ডিজাইন করতে পারি। আমি এখানে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যদি পাতার মতো করে করতে চাই সেক্ষেত্রে দুপাশে ভাবে দুপাশেই উঠে যাচ্ছে, কিন্তু আবার একটা কলিও মনে হবে। উঠে গেল। আমি এখানে মাঝটা পুরাটাকেই ফাঁকা রাখবো, ডিজাইনটাকে ফুটিয়ে তোলার জন্য আমি পুরা ভরাট করব না। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা যারা নতুন করব পুরো রুটিটা যেন আবার ছিঁড়ে না যায়। সেটাকে তো অবশ্যই খেয়াল রাখতে হবে, নাহলে আবার আমাদের খেয়াল না রাখলে তো আমার ডিজাইনটাই হবে না। কিন্তু প্রথম একটু একটু আমাদের হয়তো ভুল ত্রুটি হতেই পারে। এটার জন্য প্রথমে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পরে আমরা কাজ করব। মানে ফাইনাল কিংবা হয়তো যে খুব ভালো পারে সে বানাচ্ছে, সঙ্গে দুই একটা করতে করতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। এবং আমরা শুরুতেই জেনেছি বিশেষজ্ঞের কাছ থেকে যে নকশি পিঠা হচ্ছে উৎসব মুখর পিঠা। কয়েকজন মিলে করলে পিঠাটা বেশ আগানো যায় বানিয়ে। আমরা একটু দ্রুত শুনবো যে কিভাবে আমরা তেলে ভাজবো। যে আমরা এই সাইডটা কেটে দিয়ে আমরা কাটতে কাটতেই বলি দর্শক, আমরা পিঠা যখন বানাবো বানানোর সময় সঙ্গে সঙ্গে পাশাপাশি ভাজতে হবে। ভাজার জন্য কড়াইয়ের ভিতরে বেশি করে তেল নিতে হবে, পিঠা যাতে ডুবে যায়। 4-5টা পিঠা দেওয়ার পরেও উপরে তেল থাকবে। অল্প তেলের মধ্যে কিন্তু এই পিঠা ভাজা যাবে না। তেলটা মিডিয়াম গরম যখন হবে তেলের মধ্যে আমরা পিঠা ছেড়ে দিব। ছাড়ার পরে পিঠাটা ভাজা হবে। আমার আরেকটা পিঠা যখন তৈরি হয়ে যাবে ওই পিঠাটা একটু উঁচু করব, করে নিচের দিক দিয়ে আবার একটা ছেড়ে দিব। আচ্ছা, এমনি ভাবে আমরা একটার পর একটা পিঠা ছাড়তে থাকবো। একটাও কিন্তু আমরা দর্শক উপরে দিব না। আচ্ছা, প্রত্যেকটা প্রতিটা পিঠা নিচের দিকে যাবে। নিচের দিকে গেলে যেটা হবে, নতুন পিঠার ভিতরে আঁচটা বেশি লাগবে, আর প্রথমের দিকে যে পিঠাগুলো দেওয়া হবে ওটা আঁচ কম লাগবে এবং ভাজাটা ভালো হবে। যার কারণে পিঠাটা ভাজার পরেও দেখতে সাদা টাইপের থাকবে এবং এটাকে আমি প্রায় 4 থেকে 5 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবো, খুব ভালো ভাজা যদি হয়। আর ভিতরে যদি কাঁচা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা সংরক্ষণ করা সম্ভব না। এরপরে আমরা যখন পিঠাটা খাবো তখন আমি অল্প তেলে জাস্ট 1-2টা পিঠা বা বেশি করব, যখন সেই পরিমাণে আমি তেল নিয়ে ডিপ ব্রাউন করে আমি ভেজে নিব। ভাজার পরে গুড়ের শিরা করতে হবে। গুড়ের শিরাটা এরকম হবে যে একটু আঠালো, অর্থাৎ এক তার ওঠা গুড়ের শিরা, যেটা আমি হাতে নিয়ে এরকম হাতের ভিতরে একটা আঁশ যদি উঠে আসে সেই গুড়ের ভিতরে আমি, যদি শিরা গরম হয় ঠান্ডা পিঠা দিব, আর যদি পিঠা গরম হয় শিরা ঠান্ডা দিব। দুটোই যদি গরম হয় তাহলে পিঠাগুলো সব শিরার ভিতরে একদম ঝুরঝুরা হয়ে যাবে। এই দিকটা লক্ষ্য রাখতে হবে যে আমার পিঠাটা খুব ভালো ভাজা হতে হবে এবং প্রথমবার যে ভাজাটা সেই ভাজাটা যদি ভালো হয় পরবর্তীতে পিঠাটা দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর প্রথম ভাজা যদি ভালো না হয় দ্বিতীয় ভাজার সময় পিঠাটা সাদা সাদা হয়ে যাবে, কালার ঠিক থাকবে না। কতক্ষণ আমরা রাখবো শিরার মধ্যে? শিরার মধ্যে আমরা দেওয়ার সঙ্গে সঙ্গেই উঠিয়ে ফেলবো, সময় লাগবে না। আমি একদিক দিয়ে দিব আর একদিক দিয়ে উঠিয়ে নিব। ঠিক আছে। এবং আমরা তেলে ভাজার একটা ছোট একটা টিপস শুনলাম আমরা, যে প্রথম পিঠাটা আমরা উপরে উঠিয়ে নিয়ে পরে আমরা নতুন পিঠাগুলো নিচে দিয়ে দিব। প্রত্যেকটা পিঠাই নিচ দিয়ে দিতে হবে, উপরে দেওয়া যাবে না। ঠিক আছে, আমাদের সময়ও প্রায় শেষ। আমরা আরেকটা ডিজাইন দেখে ফেলেছি, আমরা একটু দেখি। এখানে বোঝা যাচ্ছে না। বাহ, দর্শক এভাবে আমরা
নকশি পিঠা আমরা আজকে করলাম, বেশ আমরা 4টা ডিজাইন করলাম, সাথে একটা অক্ষরও আছে। জি, আজকের মতো সময়ও শেষ হয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সবাইকে অনেক ধন্যবাদ। শিক্ষার্থীরা, সময় আজকের মতো এখানেই শেষ হয়ে গেল। আপনাদের সাথে দেখা হবে আবারও আগামীকাল। সেই পর্যন্ত সবাই তো ভালো থাকবেন। তবে শিক্ষার্থীরা বলে দিচ্ছি একটু, আমাদের দূরপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বুধ বিকাল 5টায় এবং তার পুনঃপ্রচার করা হয় পরদিন সকাল 5:30টায়। ভালো থাকবেন। ঠিকানাটা মিলিয়ে নিন। প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেইল durpat@desh.tv। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন এবং আপনার অষ্টপ্রহরীর সঙ্গে দেশ টিভির সাথেই থাকবেন।